জহির এবং তার স্ত্রী বসে কথা বলছে। মেয়েটা তো বড় হয়েছে, এবার ওর বিয়ে দেওয়া দরকার। আমাদেরও বয়স হচ্ছে, কবে কি হয়। ঠিকই বলেছ গিন্নি, কিন্তু জানোই তো আমার হাতের অবস্থা। তাছাড়া এই বয়সে তেমন কাজও করতে পারি না। দেখি কাউকে বলে যদি কোনো ভালো ছেলের খোঁজ পাই। হ্যাঁ, তাই করো। আমার মনে হয় এবার ওই মাঠঘাটের কাজ বাদ দিয়ে একটা দোকান করা উচিত তোমার। হা হা হা, কি যে বলো গিন্নি, আদার ব্যাপারী হয়ে জাহাজের খোঁজ নিয়ে লাভ নেই। ওভাবে বলছো কেন? আমাদের তো দুটো গরু আছে, একটা বেচে যদি। না না, ও কথা তুমি মুখেও এনো না। মেয়েটার বিয়ের জন্য ওই গরুটাই তো শেষ ভরসা। এবার কাজে যাই, নইলে আবার দেরি হয়ে যাবে। কিরে জহির, অমন থেমে থেমে কাজ করলে চলবে নাকি? নে, তাড়াতাড়ি হাত চালা। কি করে চালাবে ওস্তাদ? জহির চাচার বয়স হয়েছে, তার হাড়গোড় জং ধরেছে। চাচা, এবার তুমি কাজ ছেড়ে বাড়িতে বিশ্রাম করো। ওভাবে বলিস না কাদের, একদিন তোরাও তো বুড়ো হবি, তখন দেখবি কেমন কষ্ট হয়। হয়েছে হয়েছে, কথা না বলে কাজ চালা দেখি। আর কাদের, তুই চল আমার সঙ্গে। এই বলে জমিদার আর চেলা হেঁটে একটু দূরে আসলো, আর তারপর তারা জহিরের বিরুদ্ধে কুপরামর্শ করতে থাকল। কাদের, ওই জহিরের কি ব্যবস্থা করা যায় বলতো? দিনকে দিন বয়স তো বেড়েই চলেছে, ওকে দিয়ে তো খুব সুবিধে হচ্ছে না। না না ওস্তাদ, মুখে যাই বলি না কেন, জহির চাচা কিন্তু বেশ ভালোই কাজ করে। তার উপরে পুরনো লোক, তাই বলছিলাম তাকে ছাঁটাই না করে বরং তার বেতনটা যদি অর্ধেক করে দেওয়া যায় তাহলে বেশ ভালোই হবে। আরে, তোর মাথায় দেখছি খুব বুদ্ধি। বেশ, তাহলে আজ থেকে সেটাই করব। তাতে আমার কাজও হবে, আবার পয়সাটাও কম খরচ হবে। জহিরের স্ত্রী বাড়িতে বসেছিল, আর সুমনা গরুর দুধ দহন করে তার মায়ের কাছে নিয়ে যায়। আর দুধ দেখে জহিরের স্ত্রী বলে, আজ তো দেখছি খুব ভালো দুধ হয়েছে। রোজ যদি এমন হতো, জামা পাড়ায় গিয়ে সব্বাইকে দিয়ে আয়। মা, রোজকার থেকে তো আজ বেশিই দুধ হয়েছে, তাই বলছিলাম আজ একটু পায়েস বানাও। অনেক দিন পায়েস খাই না। না মা, হাতের অবস্থা তেমন ভালো না। দুধ বেচে যা টাকা আসে তাতে কিছুটা হলেও উপকার হয়। সংসারটা তো টানাপোড়নের মধ্যেই চলছে। ধুর, ভালো লাগে না। নিজেদের গরু থাকতেও একদিনও ভালো মন্দ খেতে পারি না। এমন গরু থাকার চেয়ে না থাকা খুব ভালো। ছিহ ছিহ মা, এসব বলতে নেই। তাছাড়া দুদিন পর তো আরেকটা গরুর বাছুর হবে, তখন দেখবি দুধও অনেকটাই বেড়ে যাবে। তখন না হয়। হয়েছে, তোমাকে আর ওসব বলতে হবে না। তুমি শুধু বলেই যাবে, কখনো আর রেঁধেই খাওয়াবে না। পায়েস তো আর খাওয়া হলো না। যাই, দুধই বেঁচে আসি। সারাদিন হাড়ভাঙা খাটুনি করার পর জহির চাচা জমিদারের কাছে টাকা নিতে যায়। জমিদার টাকা দেয়, তবে তা ছিল তার পারিশ্রমিকের অর্ধেক টাকা। জহির চাচা জিজ্ঞেস করলে জমিদার বলে, তুই সারাদিন মিলে তো অর্ধেক কাজই করিস, তো অর্ধেক টাকা দিব না তো কি দিব তোকে? আপনি কি বলছেন মহাজন? এই বয়সে কত খেটে আমি কাজ করি, অথচ আপনি আমাকে অর্ধেক পয়সা দিচ্ছেন? শোনো জহির চাচা, ওস্তাদ তোমাকে অর্ধেক টাকা দিয়েছে, তাতেই খুশি হও, নইলে কিন্তু কাজটাও যাবে। শোন জহির, অত কথা বলে কাজ নেই। যদি তোর পোষায় তাহলে কর, নইলে আমি অন্য লোক খুঁজে নেব। ছি ছি মহাজন,
এ আপনি কি বলছেন? আমি আপনার কত পুরনো লোক, আর আপনি কি না আমার? তুই পুরনো লোক বলে আমি তোকে এখনো ছাড়তে পারছি না, তবে আমার টাকারও তো দাম আছে, তাই না? অর্ধেক কাজ করিয়ে আমি আর তোকে পুরো টাকা দিতে পারি না। জহির মন খারাপ করে বসে আছে, আর ওই পাশ দিয়েই রহিমও যাচ্ছিল। সৃষ্টিকর্তা, এখন কি হবে? কোথায় ভেবেছিলাম এবার মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দেব, কিন্তু বেতন অর্ধেক হয়ে গেল। এই টাকা দিয়ে সংসারই তো ঠিক করে চলবে না। এ কি জহির ভাই, আপনি এখানে বসে মন খারাপ করে কাদো কাদো মুখ নিয়ে বসে আছো কেন? কাদি কি আর সাধে ভাই, কাদি নিজের কপালের দোষে। বয়স বেড়েছে, এই দোষে মহাজন আমার বেতন অর্ধেক করে দিয়েছে। এভাবে চললে সংসার কি করে চালাবো, আর মেয়েটাকে বিয়েই বা কিভাবে দেব? আহারে, কাঁদবেন না, আপনি অনেক সৎ মানুষ, দেখবেন আল্লাহই আপনাকে সাহায্য করবে। চলুন, উঠুন, আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। রাতের বেলা জহির খেতে বসেছে, কিন্তু কিচ্ছু খাচ্ছে না, ভাত সামনে নিয়েই বসে আছে। জহিরের স্ত্রী বলে, কি গো, আর কতক্ষণ ভাত সামনে নিয়ে বসে থাকবে? এবার খেয়ে নাও। গলা দিয়ে যে ভাত নামছে না গিন্নি, কি যে করি, আমার মাথায় তো কোনো বুদ্ধিই আসছে না। কি করে কি করব, কিভাবে সংসার চলবে? এত চিন্তা করো না তো, তুমি বরং অন্য কোথাও কাজ খোঁজো। এই গ্রামে আমরা তো আর নতুন না, কেউ না কেউ নিশ্চয়ই তোমায় কাজ দেবে। না গিন্নি, এই বয়সে কেউ আমায় কাজ দেবে না। আল্লাহ না করুক, আমার যদি কিছু হয়ে যায়, তোমাদের কে দেখবে? এই ভেবেই মাথা নষ্ট হয়ে যায়। ছি ছি, এসব তুমি কি বলছো? তোমার কিচ্ছু হবে না, কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। নাও, এবার খেয়ে নাও। হঠাৎ সেখানে সুমনা দৌড়ে আসে। মা, তাড়াতাড়ি একবার গোয়ালে চলো। কেন রে মা, তুই হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? এভাবে দৌড়ে আসলি? আমার কিছু হয়নি মা, গরুটা যেন কেমন করছে। আমার মনে হয় গরুর বাছুর হবে। তাড়াতাড়ি তোমরা ওখানে চলো। বলিস কি মা? চলো গিন্নি, শীঘ্রই ওদিকে চলো। সবাই গরুর কাছে ছুটে যায়, গিয়ে দেখে গরুটি শুয়ে আছে। আর এর কিছুক্ষণ পর সুন্দর ফুটফুটে একটা বাচ্চা হয়। দেখো মা, কি সুন্দর বাছুর হয়েছে আমাদের, দেখতে কত সুন্দর, সাদা ধপধপে। হ্যাঁ মা, ঠিক বলেছিস, সুন্দর বাছুর। কি গো, তুমি কিছু বলছো না যে? আমি আর কি বলবো, শুধু সুন্দর হলেই তো হবে না। একে তো সংসার চলে না, কাজও নেই, এখন আর জন্য আবার আলাদা অনেক খরচ যাবে। এরপর সবাই খেয়াল করে গরুটি আর দাঁড়াচ্ছে না। জহির ও তার স্ত্রী গরুটিকে ভালোভাবে দেখে আদর করতে থাকে, কিন্তু তবুও গরুটি দাঁড়াচ্ছে না। জহির খুবই ভেঙে পড়ে, কারণ তার গরুটি খোড়া হয়ে গেছে। হায় হায়, এ আবার নতুন কি সর্বনাশ হলো? এত ভালো গরুটা কি তাহলে খোড়া হয়ে গেল? সৃষ্টিকর্তা, তুমি আর কত আমাদের পরীক্ষা নেবে? তুমি না হয় এক কাজ করো, ওকে নিয়ে হাটে গিয়ে বেচে দিয়ে এসো। ও আর এখন আমাদের কোনো কাজেই আসবে না। অকেজো গরুর পেছনে একগাদা টাকা খরচ করে লাভ নেই। ওকে বেচে ওই টাকা দিয়ে তুমি বরং কোনো ব্যবসা করো। তুমি তোমার পরিচিত লোকজনদের বলে দেখো কেউ গরু কিনে নাকি। হাটে নিতে গেলে তো অনেক ঝামেলা আর অনেক খরচ। ঠিক আছে গিন্নি, আমরা তো নিরুপায়। কালকে খুঁজে দেখব কোনো গরু খদ্দের পাই কিনা। পরদিন জাহির গ্রামের পাকা টঙে বসে গ্রামের সবাইকে তার গরু বেচার কথা বলে, কিন্তু কেউ তার খোঁড়া গরু কিনতে চায় না। উল্টো সবাই তাকে উপহাস করতে থাকে। তারপর কি কোনো খরিদ্দার পেলে যে আমাদের গরুটি কিনবে?
এসে তো কিছু বলল না, টেনশন করছো খালি খালি। আর কোথায় পেলাম, সবার সেই একই কথা। ওই খোড়া গরু কেউ কিনতে চায় না, হাটে নিয়ে গিয়েও খুব সুবিধে করতে পারবো বলে তো মনে হচ্ছে না। নাও, দেরি না করে গরুটার দড়িটা খুলে দাও। আমায় ক্ষমা করিস তোরা, বিক্রি করা ছাড়া আমার হাতে যে আর কোনো রাস্তা নেই। মন খারাপ করো না তো, এবার এটাকে হাটে নিয়ে যাও, ভালো কিছু অবশ্যই হবে। তারা যখন গরুটি হাটে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই বাড়ির পিছন থেকে কেউ একজন ডাকতে থাকে। কেউ আছো নাকি বাড়িতে? একবার বাইরে এসো, বড় বিপদে পড়ে এসেছি। এ কি, এ সময় আবার কে এলো বাড়িতে? চলো তো গিয়ে দেখি গিন্নি, যে আসলো আর কেনই বা আসলো। আমাকে তোমরা চিনবে না, আমি তোমাদের পাশের গ্রামেই থাকি। আসলে আমার একটা ছোট্ট মিষ্টির দোকান আছে। মিষ্টির দোকানের জন্য রোজ আমার অনেক গরুর দুধ প্রয়োজন হয়, অথচ আজ আমি কোথাও দুধের খোঁজ পেলাম না। অনেক খুঁজে খুঁজে এখানে এলাম। শুনলাম তোমাদের নাকি নতুন বাছুর হয়েছে, তার মানে সেই গরুরও তো দুধ হবে। দেখো বোন, যদি আমাকে কিছু দুধ দেওয়া যায়, যেটুকু পাবো তাতেই আমার খুব উপকার হবে। বড় আশা করে এসেছি, দয়া করে আমায় ফিরিয়ে দিও না। কিন্তু আমাদের ওই গরুটার তো পা ভেঙে গেছে, তাই আজ ওকে হাটে বেচতে যাচ্ছি। সে কি, শুধু পা ভেঙে যাওয়ায় তোমরা ওকে বেচে দিচ্ছ? তোমরাও তো বুড়ো হয়েছ, এখন গায়ে তেমন জোর নেই। তাই বলে তোমাদের সন্তান যদি তোমাদের ফেলে দেয়, তাহলে কেমন হবে? আসলে সবই আমাদের কপালের দোষ। অভাবের সংসারে ওই খোড়া গরু আমরা রাখতে পারবো না, তাই বেচে দিতে হচ্ছে। আচ্ছা বেশ, তোমাদের যা ইচ্ছে তাই করো, কিন্তু তার আগে আমাকে একটু উপকার করো। তারপর না হয় গরুটা বেচে দিও, তাহলে আমার বেশ উপকার হয়। আচ্ছা বেশ, আপনি একটু অপেক্ষা করুন, আমি দেখছি। মা সুমনা, বালতিটা নিয়ে গরুর কাছে একবার আয় তো। জহির দুধ দহন করতে লাগল, কিন্তু আশ্চর্যজনক হল যে তার বালতি দুধে ভরে গেছে, কিন্তু তারপরও বাট থেকে দুধ পড়তেই আছে। 2 বালতি দুধ হওয়ার পরও এখনও গরুর বাট থেকে দুধ পড়েই যাচ্ছে। মনে হচ্ছে এ যেন কোনো গুপ্তধন। জহির বলে, যে খোড়া গরু আমরা বেচে দিতে চাইছিলাম, আজ দেখছি সেই আমাদের গুপ্তধন দিল। সুমনা বলে, হ্যাঁ বাবা, এবার মনে হচ্ছে রোজ পায়েস খেতে পারবো। জহিরের স্ত্রী বলে, হ্যাঁ মা, আমি রোজ তোকে পায়েস নেদে দেব, সবই আল্লাহর দয়া। ভাগ্যিস ওই মহিলা এসেছিল, নইলে তো আমরা একটু পরে গরুটা বেচে দিতাম। যা তো মা, এই 2 বালতি দুধ সবার আগে ওই মহিলাকে দিয়ে আয়। এ কি, এখানে তো কেউ নেই, তাহলে ওই মহিলা কোথায় গেল? মাকে গিয়ে এক্ষুনি বলি। সে গিয়ে বাবা মাকে বলে। জহির বলে, সবই আল্লাহর খেলা গিন্নি। আমার তো মনে হচ্ছে ওই মহিলা কোনো সাধারণ মহিলা না, উনি হয়তো আমাদেরকেই গুপ্তধনের খোঁজ দিতেই এখানে এসেছিলেন। ঠিক বলেছ, এবার আর আমাদের কোনো দুঃখ থাকবে না। তোমাকে আর মাঠে ঘাটে কাজ করতে হবে না, এবার একটা ব্যবসা করতে পারবে, মেয়েটাকে ভালো বিয়েও দিতে পারবে। হ্যাঁ, সবই আল্লাহর ইচ্ছা। যে গরুকে আমরা অবহেলা করে তাড়িয়ে দিতে চেয়েছিলাম, সেই গরুই আজ আমাদের কপাল খুলে দিল। আমায় ক্ষমা করে দিস, আমি না বুঝে তোকে বেচে দিতে চেয়েছিলাম।